নমস্কার, আমি প্রশান্ত এসে গেছি ইস্টবেঙ্গল লাভার্সের নতুন এপিসোড নিয়ে। আম আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা ভারতীয় ফুটবল নিয়ে। এখন ভারতীয় ফুটবলে যে ডামাডোল চলছে, ধরুন এখন ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে সবাই খুব চিন্তিত এবং খুবই কি বলবো, একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। এবং এই অনিশ্চয়তা কিন্তু অনেক দিন ধরেই চলছে এবং সেটা কিন্তু কন্টিনিউ হতেই যাচ্ছে। কখনো কখনো আশার আলো দেখা যাচ্ছে, আবার কখনো কখনো সেটা আবার আম, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। তো এই নিয়েই মোটামুটি এগিয়ে চলছে ভারতীয় ফুটবল নিয়ে আলোচনা। এখন বলতে পারেন এটা এখন হট টপিক হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ফুটবলের এই আম, করুণ অবস্থা নিয়ে, এবং ভারতীয় ফুটবল কোন দিকে এগোতে যাচ্ছে সেটা কিন্তু সবারই এখন মুখে মুখে একটাই প্রশ্ন, যে ভারতীয় ফুটবলের কি হবে। তো সেই প্রসঙ্গ নিয়েই আলোচনার জন্যই আজকের এই ভিডিওতে আসা। এবং এটা নিয়ে আমি এর আগেও অনেক ভিডিও করেছি। আমি পর্ব 4 পর্যন্ত করেছিলাম এবং আজকেরটা নিয়ে এটা আমার পর্ব নাম্বার 5, এপিসোড নাম্বার 5। তো এখন এর আগে আমি বিস্তারিত আলোচনা করেছি যে কোন অবস্থায় দাঁড়িয়েছিল। আমি অনেকগুলো অপশান দিয়েছিলাম কি হলে কি হতে পারে। শেষ পর্যন্ত ক্রিয়া মন্ত্রকের একটা আশার আলো দেখিয়েছিল, কিন্তু এখন আবার সেটা বিষবাও জলে চলে গেছে। তো অনেক কিছুই হচ্ছে ভারতীয় ফুটবল নিয়ে। এখন লাস্ট ইয়ার কোথায় গিয়ে দাঁড়ায় সেটা কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক হয়ে দাঁড়িয়েছে। তো এখন আসি মূল বক্তব্যে। সেটা হচ্ছে যে এই ডামাডোলের মধ্যে কিন্তু কিছুদিন আগে ভারতীয় ক্রীড়া মন্ত্রকের থেকে একটা আবেদন যায় যে ভারতীয় ক্লাব যারা আছে, যারা আইএসএল এ পার্টিসিপেট করছে, তারা যৌথভাবে একটা অ্যাপ্লিকেশন করেছিল ফেডারেশনের কাছে। যেটা ক্রীড়া মন্ত্রক থেকে তাদের একটা বলা হয়েছিল যে আপনাদের প্রপোজালটা দিন, আপনারা কি করতে চাইছেন ভারতীয় ফুটবলের জন্য। তো সেই বেসিসে এই ক্লাব জোট 11 টিমের একটা ক্লাব জোট মিলে, যেখানে ইস্টবেঙ্গল ক্লাব ছিল না, এবং সেই ক্লাব জোট থেকে একটা প্রপোজাল গেছিল ফেডারেশনের কাছে। এবং সেটা খুব দুর্ভাগ্যজনকভাবে রিজেক্টেড হয়ে গেছে, মানে রিজেক্ট হয়ে গেছে বলতে পারেন। গতকাল সেই প্রপোজালটা রিজেক্ট করে দিয়েছে এআইএফএফ এর যে কার্যকরী কমিটি, তাদের একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে এই প্রপোজালটা রিজেক্ট হয়ে যায়। এবার এই প্রপোজালটা কেন রিজেক্ট হলো এবং এই প্রপোজালটা দেওয়ার কি মানে, তো সেটা নিয়ে এখন আমি একটু বিস্তারিত আলোচনা করব। দেখুন, এই ভারতীয় ফুটবল নিয়ে অনেক রকমই আলোচনা হয়েছে এবং আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যেটা যেইভাবে যেদিকে গেছে সেইভাবে আমরা কিন্তু আলোচনাটা করেছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ধাপে ধাপে যদি বলতে চাই, যে এটা অনেক দিন থেকেই ভারতীয় ফুটবল নিয়ে এই ডামাডোলটা চলছিল এবং অনেক কিছুই আমরা দেখতে পেয়েছি। সুপ্রিম কোর্টের আদেশ, সেই বেসিসে আমাদের এআইএফএফ বিডিং প্রসেস চালু করে। সেই বিডিং প্রসেসে কেউ পার্টিসিপেট করে না, কেন সেখানে এমন কিছু শর্ত আরোপ করা হয়েছিল যেটা কেউ সেই শর্তে রাজি হয়নি। তো তারপরে আবার ফেডারেশনের সুপ্রিম কোর্ট, এআইএফএফ এর থেকে সুপ্রিম কোর্টের কাছে একটা আবেদন করা হয় কিছু সংশোধনীর জন্য, বা ওয়ে আউটের জন্য কি করা যেতে পারে। নাগেশ্বর রাও যেটা আছেন তার নেতৃত্বে। তো এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের থেকে সেই বিষয়ে কোনো রায় এখনো ঘোষণা হয়নি। ইতিমধ্যে ক্রীড়ামন্ত্রক ঢুকে যায়, ক্রীড়ামন্ত্রক ঘোষণা করে যে তারা এটা দিন 15 টাইম চেয়ে নিয়েছিল, তার মধ্যে কিছু একটা সুরাহা হবে, কিন্তু সেটাও বেরিয়ে আসলো না। কি কি অজানা কারণে বা কার অজানা হাত সেটাকে রুখে দিল, সেটা খুবই রহস্যময় ব্যাপার একটা। এবং দেখা গেল যে ক্রীড়া মন্ত্রক অনেকটা এগিয়ে গিয়েও দেখলাম আবার পিছিয়ে গেল, এবং তারা সেই পুরো বলটাই আবার সেই ফেডারেশনের দিকেই দিয়ে দিল এবং ক্লাব যে জোট তাদের দিকে বলটা বাড়িয়ে দিল। তো ক্রীড়া মন্ত্রকের আবেদনে সাড়া দিয়ে যে জোট, 11 টিমের যে জোট, তারা যে একটা প্রপোজাল ফেডারেশনের কাছে রেখেছিল, সেই প্রপোজাল নিয়ে যে তার মধ্যে কি ছিল এবং সেটা কেন
রিজেক্ট হয়ে গেল, কেন সেটা পাস হলো না, সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনায় আসছি। দেখুন, ক্লাব জোটের থেকে যে প্রপোজালটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে নাম্বার ওয়ান, একটা পারপিচুয়াল অ্যাগ্রিমেন্ট তারা চেয়েছিল, পারমিশন, যেখানে যে এই ক্লাব জোটটা আইএসএল চালু করবে এবং আইএসএল দেখভাল করবে, এবং সেখানে এআইএফএফ নিয়ামক সংস্থা হিসেবে থাকবে। কেন আপনারা সকলেই জানেন যে এআইএফএফ ছাড়া ভারতীয় ফুটবল এক পাও এগোতে পারবে না, কারণ ফিফা কোনো থার্ড পার্টি ইন্টারভেনশন তারা অ্যালাউ করে না। সেদিক থেকে এআইএফএফকেই সামনে থেকে পুরো জিনিসটা করতে হবে। তো ক্লাব জোট এআইএফএফকে বলেছিল যে আমরা 11 ক্লাবের জোট আমরা এই লিগটা চালাবো, এবং সেখানে এআইএফএফ নিয়ামক সংস্থা হিসেবে থাকবে, এবং এটা একটা পারপিচুয়াল এগ্রিমেন্ট হতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি আমি মানে একটু সংক্ষিপ্ত করেই বলতে চাইছি যে তার সারমর্মতা কী ছিল। নাম্বার টু, তারা বলেছিল যে এর জন্যে ক্লাব জোট এআইএফএফকে বছরে 10 কোটি টাকা করে দেবে, কারণ এআইএফএফে আরও কিছু টুর্নামেন্ট আছে বা তাদেরও কিছু ইন্টারনাল কিছু এক্সপেন্সেস আছে, যেটা ভারতীয় ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার বলুন বা জুনিয়র একাডেমি চালাতে গিয়ে যেগুলো লাগে, তো সেই বাবদ তারা বলেছে এআইএফএফকে 10 কোটি টাকা দেবে এবং লিগটা তারা পুরো চালনা করবে। আর মনে হচ্ছে রেফারি এক্সপেন্সেস বা এই সে লাগেজ লজিস্টিক সেগুলো হয়তো এই ক্লাব জোট দেখে নেবে বলেছিল, তারা যে প্রপোজালে যেটা দিয়েছে। এখন এই যে 2-3টে পয়েন্ট আমি হাইলাইট করলাম, এছাড়াও আরও কিছু তারা বক্তব্য রেখেছিল, কিন্তু মেন বক্তব্য হচ্ছে এটাই যে আমরা লিগ চালাবো, আমরা তার জন্য 10 কোটি টাকা দেবো, আমাদের পারপিচুয়াল এগ্রিমেন্টে পারমিশন দিতে হবে। এবার প্রথম যে পয়েন্টটা আমি আসছি সেটা হচ্ছে পারপিচুয়াল এগ্রিমেন্ট। এটাই হোয়াট ইজ পারপিচুয়াল এগ্রিমেন্ট। এবার পারপিচুয়াল এগ্রিমেন্টটা হচ্ছে যে একটা এগ্রিমেন্ট হবে ফর আনলিমিটেড পিরিয়ড, মানে আজীবন ধরে সেটা চলতে থাকবে, এর কোনো মানে লিমিটেশন থাকবে না। সেটাকে আমরা মোটামুটি পারপিচুয়াল এগ্রিমেন্ট বলে জানি। তো ফার্স্ট পয়েন্ট ছিল যে যে এগ্রিমেন্টটা হবে সেটা পারপিচুয়াল এগ্রিমেন্ট হতে হবে। তো এই পয়েন্টে আমি একটা কথা বলছি যে এই যে প্রপোজালটা দিল 11 জোটের ক্লাব, এখানে দেখুন অনেক গণ্যমান্য ব্যক্তি এই ক্লাবের সঙ্গে যুক্ত, ফ্র্যাঞ্চাইজি যারা আছে, এবং তারা খুব ওয়েল কোয়ালিফাইড, এবং সবাই মোটামুটি উচ্চ পদে আসীন, সিইও লেভেলে আছে, বা হয়তো কেউ হয়তো ডাইরেক্ট ফ্র্যাঞ্চাইজি ডাইরেক্টর হিসেবেও আছেন। তো তাদের থেকে এই ধরনের একটা শর্ত বা এই ধরনের একটা এগ্রিমেন্ট চাওয়া কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন থেকে যায়। কেন তারা এত কোয়ালিফাইড হয়ে এই ধরনের একটা প্রপোজাল কিভাবে দিতে পারে সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন তুলে দেয়। কারণ দেখুন, একটা ছোট আমি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার একটা বাড়ি আছে বা আপনার একটা দোকান আছে, আপনি সেটা ভাড়া দিতে চাইছেন, রাইট? এবং রেন্টে দিতে চাইছেন। আচ্ছা, আপনি আমাকে বলুন বা আপনারা আমাকে বলুন, আপনারা কি সেই বাড়িটা বা সেই দোকানটা যখন ভাড়া দেবেন, সেটা কি আনলিমিটেড পিরিয়ডের জন্য কেউ দেয়? পারপিচুয়াল এগ্রিমেন্টে কেউ যাবে? আপনারা কেউ যাবেন? এটা হতে পারে কোনোদিন? একটু চিন্তা ভাবনা করে দেখুন যে আমি একজনকে ভাড়া দিলাম পারপিচুয়াল এগ্রিমেন্ট করে আজীবনের জন্যে। এটা কোনোদিন হতে পারে এই এগ্রিমেন্ট? যারা যেই খসড়াটা বানালো আর কি এই 11 জোটের হয়ে, তারা কি একবারও চিন্তা ভাবনা করলো যে আমি যে এই ওয়ার্ডটা লিখছি, এটা এর 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 মানেটা কি তারা কি একবারও ভেবে এই ওয়ার্ডটা লিখেছিল সেখানে প্রপোজালের মধ্যে যে পারপিচুয়াল এগ্রিমেন্ট চাই? কেউ দিতে পারে? মানে যে দেবে হয় তার মাথা খারাপ, বা তার হয়তো ব্রেন স্ট্রোক হয়ে গিয়ে সে কোনো কথা বলতে পারে না, বা তার মতিভ্রম বা বুদ্ধিভ্রম হয়েছে, সে হয়তো এই ধরনের একটা এগ্রিমেন্টে যেতে পারে যে আজীবনের জন্য আমি একটা বাড়ি ভাড়া দিয়ে দিলাম বা আমি একটা দোকান ভাড়া দিয়ে দিলাম। এটা কি করে একটা একটা প্রপোজালে এই ধরনের একটা ওয়ার্ড লিখতে পারলো এই 11 জোটের এই এই কমিটি? আমি সেটা শুনেই আমি মানে ভেবে আমি তাজ্জব হয়ে গেলাম
যে এরা এআইএফএফ কে কি একদম মানে কি ভাবছে? এআইএফএফ কি কোনো একটা সংস্থা না? এআইএফএফ এর কোনো ভ্যালু নেই? যদি ভ্যালুই না থেকে থাকে এআইএফএফ কে বাদ দিয়ে আপনারা টুর্নামেন্টটা করে দেখান না। যদি এআইএফএফ এর কোনো ভ্যালুই না থাকে তাহলে আপনারা এআইএফএফ কে বাদ দিয়ে এই আইএসএল টুর্নামেন্টটা করে দেখান, তাহলে আমি বুঝতে পারবো। আর যদি এআইএফএফ এর একটা ভ্যালু থাকে তাহলে কি করে এই ধরনের একটা প্রপোজাল আপনারা দিতে পারেন? আমি তো ভেবে অবাক হয়ে যাচ্ছি যে আনলিমিটেড পিরিয়ডের জন্য তাদেরকে পারমিশন দিয়ে দিতে হবে, তারা আম এই লিগ চালাবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারা এই বাবদ এআইএফএফ কে 10 কোটি টাকা দেবে। আমার বক্তব্য হচ্ছে এআইএফএফ 15 বছর ধরে 50 কোটি টাকা করে পেয়ে এসছে রিলায়েন্সের থেকে। রাইট? সেখান থেকে তারা বলেছে যে এই বছর তাদেরকে 37.5 কোটি তারা একটা ডিমান্ড করেছিল যে 37.5 কোটি টাকা যাতে তাদের দেওয়া হয়। প্রপোজালে দেওয়া হচ্ছে 10 কোটি টাকা। ভাবতে পারছেন আপনারা? মানে এই ক্লাব জোট এআইএফএফ কে কি ভাবছে? মানে কোন চোখে দেখছে? এই দুটো জিনিস দেখলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে এই ক্লাব জোট এআইএফএফ কে কি চোখে দেখতে চাইছে। এর আগে আমি আমার ভিডিওতে বলেছিলাম যে এআইএফএফ এর অস্তিত্ব সংকটে। যদি এআইএফএফ এদের এই ক্লাব জোটের এই প্রপোজাল মেনে চলে তাহলে এআইএফএফ বলে কোনো সংস্থা হয়তো ভবিষ্যতে আমরা দেখতে পাবো না। সংকটে চলে আসবে। হ্যাঁ? মানে তাদের হাতে কোনো ক্ষমতাই থাকবে না। ছড়ি ঘোরাবে সব এই যারা ফ্র্যাঞ্চাইজি ওনার তারা। ঠিক আছে? তো এরা এআইএফএফ কে কি চোখে দেখছে? এই প্রপোজালটা দেখলে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে মাত্র 10 কোটি টাকা তারা একটা প্রপোজাল দিল। আমার কথা হচ্ছে যদি এআইএফএফ 10 কোটি টাকার বিনিময়ে আজীবনের জন্য, এক হচ্ছে 10 কোটি টাকা দেবে এবং তার বিনিময়ে আজীবনের জন্য এদেরকে পারমিশন দিয়ে দিতে হবে। ভাবুন মানে আবদারটা ভাবুন এটা। অনেকে বলে না মামাবাড়ির আবদার। এটা কিন্তু মামাবাড়ির আবদারকেও ছাড়িয়ে যাচ্ছে ব্যাপারটা। এআইএফএফ যদি 10 কোটি টাকার বিনিময়ে দিতে হয় তাহলে কেন প্রথম কথা হচ্ছে পারপিচুয়াল এগ্রিমেন্টে যাবে কেন? তারা যে বিডিং প্রসেসটা করেছে, ওরা যদি সেকেন্ড বিডিং প্রসেস করে উইথ 10 crore, আমার মনে হয় অনেক স্পন্সর পেয়ে যাবে যারা নাকি এগিয়ে আসবে এই আইএসএল করার জন্য। যদি আমাকে 10 কোটি টাকায় রাজি হতে হয় এআইএফএফ কে, তাহলে কেন তারা ক্লাব জোটের কাছে মাথা নত করবে? উইথ পারপিচুয়াল এগ্রিমেন্ট, আজীবনের জন্য একটা পারমিশন দিয়ে। মানে এটা মিনিমাম, আমি জানি না মানে এরা এত শিক্ষিত হয়ে এই ধরনের একটা প্রপোজাল পাঠাতে পারলো, একটু একটু এদের রুচিতে বাঁধলো না? এই প্রপোজাল কোনোদিন পাস হয়? কেউ মেনে নেয় এইসব প্রপোজাল? এআইএফএফ এমনি বিডিং করবে, 10 কোটি টাকা বলবে, সব সুরসুর করে দৌড়ে আসবে। আমি আমার এর আগের ভিডিওতে বলেছিলাম, অনেকে বলেছে যে ভারতীয় ফুটবল নাকি সেলেবেল নয়। আমি বলেছিলাম ভুল। আপনারা ভুল বলছেন। ভারতীয় ফুটবল অবশ্যই সেলেবেল, কিন্তু যেই প্রোডাক্টের যেই দাম সেই দাম চাইতে হবে। আপনি যদি এমন একটা প্রোডাক্টের এমন একটা প্রাইস করে দেন তাহলে তো সেই প্রোডাক্ট বিক্রি হবে না। সেম জিনিসটাই হয়ে দাঁড়িয়েছে। এখন সেটা 10 কোটি টাকায় তারা অফার করছে। তো এআইএফএ যদি 10 কোটি টাকা দিয়ে বিডিং করে, অনেক কোম্পানি এগিয়ে আসবে আইএসএল করার জন্য। কেন আমি ক্লাব জোটকে দিতে যাবো এত মাথা নত করে? মানে এটা না সত্যি একটা হাস্যস্কর জায়গায় নিয়ে গেছে এই ক্লাব জোট। এই ক্লাব জোটের মধ্যে আমি যা শুনতে পাচ্ছি যে মোহনবাগান সুপার জায়ান্ট নাকি বেশি উৎসাহী। তো তাদের মাথা থেকে এরকম একটা প্রপোজাল বেরিয়ে আসলো। আর আপনার ডিলটা এমন হতে হবে যেটা উভয় পক্ষের জন্য উইন উইন সিচুয়েশন হয়। তবেই তো সেই প্রপোজালটা, সেই এগ্রিমেন্টটা মান্যতা পাবে। উইন উইন সিচুয়েশন না হলে কোনো এগ্রিমেন্টই মান্যতা পাবে না, এটা হতে পারে না। এআইএফএফ এর যারা এক্সিকিউটিভ কমিটি মেম্বার আছে তারা এতই বোকা?
তাদের কোনো বুদ্ধিশুদ্ধি নেই। যত বুদ্ধি আছে এই ক্লাব জোটের সিইওদের যত বুদ্ধি, তাদেরই বুদ্ধি দিয়েছে মাথায়। আর যারা এআইএফএফ এর কার্যকরী সমিতিতে রয়েছে তাদের মাথায় ভগবান কোনো বুদ্ধি দেয়নি, তাই তো? এটাই বোঝাতে চাইছে। মানে আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি যে এই প্রপোজাল দিয়ে এরা কি এই লিগটা চালাবে। আর আমার আরেকটা প্রশ্ন আছে যে আমি এই ক্লাব জোটের কাছে কেন আমি এই আইএসএলটা করতে দেবো? এই আইএসএলটা যদি আমি ক্লাব জোটকে করতে দিই সেটা কি নিরাপদ? আমার এই 15 বছর ধরে যে আইএসএল হলো তার যা এক্সপিরিয়েন্স, আমি সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি মনে করি না নিরাপদ। তার কারণ হচ্ছে, আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি। প্রথম কারণ যদি বলেন, আনোয়ার আলীর ডিলটা যেটা মোহনবাগানের সই হয়েছে, আনোয়ার আলী যে সই করেছে, আপনারা কি মনে করেন সেই ডিলটা স্বচ্ছ ডিল? সেটা কি এআইএফএফ এর বা ফিফার আইন মেনে কি এই সইটা হয়েছিল? অবশ্যই সেখানে এআইএফএফ এর ভূমিকা ছিল, কিন্তু এআইএফএফ উচিত হয়নি সেই সাইনটা করার অনুমতি দেওয়ার, নাম্বার 1। নাম্বার 2, যারা সাইন করালো তারা কি সেই স্বচ্ছতা দেখাতে পারলো? তারা কি সেই নিয়মটা জানতো না, ফিফার রুল? কেন ফিফার যা রুল ছিল যে কোনো প্লেয়ার যদি লোনে যায় সেটা 1 বছর 2 বছরের বেশি ডিল হতে পারে না। সেখানে মোহনবাগান কি করে 5 বছরের ডিলে আনোয়ার আলীকে সাইন করালো? আপনি ভুলে যান এএফএফ তো কিছু রুল জানে না, কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি মোহনবাগান সুপার জায়ান্টের মতো গোয়েঙ্কার মতো একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সে নিশ্চয়ই মূর্খ লোকেদের তার কোম্পানিতে রাখবে না। এআইএফএফ এর নয় মূর্খ লোকে ভর্তি, কিন্তু গোয়েঙ্কার কোম্পানিতে কি মূর্খ লোককে সে জায়গা দেবে? এত স্যালারি দিয়ে রাখবে একটা মূর্খ লোককে? তারা কেন এই পয়েন্টটা হাইলাইট করলো না? তারা এই কারণেই করলো না যে এটা তাদের পক্ষে যাচ্ছিল ডিলটা, যে তারা আনোয়ার আলীকে সই করিয়ে নিতে পারছিল। আমার প্রশ্নটা এখানেই। আমার প্রশ্ন হচ্ছে, যারা নাকি যখন কোনো এগ্রিমেন্ট ডিল হলো সেখানে স্বচ্ছতা রাখলো না, তাদের হাতে আমি যদি আমার এই ফুটবলটাকে ছেড়ে দিই, সেই ফুটবলটা কি নিরাপদ থাকবে? তারা কি তাদের সুবিধের জন্যে, তাদের স্বার্থসিদ্ধির জন্যে তখন নিজেদেরকে ইউজ করবে না? তারা কি তাদের ক্লাবকে আরো বেশি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে এইটাকে কাজে লাগাবে না? যদি আমি মনে করতাম যদি তারা এই ফিফার রুলটা মেনে আনোয়ার আলীর যে সাইনটা হয়েছে সেটাকে যদি তারা বাধা দিত, তবে আমি বুঝতাম না যা এদের কাছে ভারতীয় ফুটবল নিরাপদ। সেকেন্ড উদাহরণ আপনাদের দিচ্ছি, মোহনবাগান সুপার জায়ান্ট যেই বছর আইএসএল জিতলো, যেটা বিতর্কিত একটা ফাইনাল বলতে পারেন, যে পেনাল্টি বক্সের বাইরে ফ্রি কিক পেয়ে সেটাকে পেনাল্টি দিয়ে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু তারা মানে কি বলবো গর্বের সঙ্গে বলে এখনো তারা, যে সেই আইএসএল টুর্নামেন্টে কোনো রকম কারচুপি হয়নি। এটা কেউ মেনে নিতে পারেনি যেভাবে সেই আইএসএল চ্যাম্পিয়নটা করানো হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে। তো তাদের মধ্যে সেই স্বচ্ছতাটা কোথায়? তারা যখন বেনিফিটেড হলো তখন তো তারা চুপচাপ হজম করলো সেটাকে। তো আমি কি করে বলতে পারি যে তাদের হাতে যদি ভারতীয় ফুটবলটা যায়, সেই ভারতীয় ফুটবলটা স্বচ্ছতা থাকবে বা সঠিক লোকের হাতে ভারতীয় ফুটবল গেছে? যেখানে নাকি তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্যে এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করলো এআইএফএফ এর থেকে। তো আজকে ধরুন ইস্টবেঙ্গল ক্লাব এই 11টা ক্লাবের জোটের সঙ্গে যখন একজোট হয়নি বা তারা তাদের থেকে বিচ্ছিন্ন থেকেছে, সেই নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। কেন ইস্টবেঙ্গল ক্লাব গেল না? কেন ইস্টবেঙ্গল ক্লাবের বিরোধিতা করলো? ইস্টবেঙ্গল ক্লাব ভারতীয় ফুটবলকে আরো পিছিয়ে দিতে চাইছে। আরে এই দূরদর্শিতা যদি আপনাদের মধ্যে থাকতো তাহলে কিন্তু ভারতীয় ফুটবল অনেক অনেক আগে এগিয়ে যেত।
আপনারা যেই ক্লাব জোট একজোট হয়েছেন, এটা তো আপনাদের নিজেদের স্বার্থের জন্য হয়েছেন। আপনারা আপনারা ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কিন্তু এই জোটটা করেননি। কেন, এটা পাস্ট এক্সপিরিয়েন্স থেকে যা দেখা যাচ্ছে যে তার আপনারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এআইএফএফ এর বিভিন্ন ওপরের মহলের যেসব লোকজন আছে তাদেরকে ইউজ করেছেন। তো আপনারা ক্ষমতায় না থেকেই যদি এই কাজগুলো করেন, তাহলে আপনাদের হাতে ক্ষমতা দিলে তাহলে আপনারা কি জিনিসটা করবেন সেটা বুঝতে পারছেন। তো সেটা ভেবেই হয়তো ইস্টবেঙ্গল ক্লাবের ম্যানেজমেন্ট হয়তো সেই পথে পা বাড়ায়নি, এবং আমরা যেটা দেখছি ইস্টবেঙ্গল ক্লাব যে সিদ্ধান্তটা নিয়েছে, এবং এটা একদম সঠিক সিদ্ধান্ত, সেই ঘুরে ফিরে কিন্তু সেই ফেডারেশনের কাছেই আসতে হচ্ছে লিগটা করানোর জন্যে। ইস্টবেঙ্গল ক্লাব প্রথম থেকেই বলে আসছে যে আমরা কোনো টুর্নামেন্ট পরিচালনা করার জায়গায় নেই বা আমরা রাজি নই। একমাত্র ফেডারেশনই পারে এইসব টুর্নামেন্ট করতে, এবং ফেডারেশন টুর্নামেন্ট করলে আমরা সেই টুর্নামেন্টে খেলতে রাজি আছি। তো এখন দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটাই তো ভ্যালিড থাকছে। এখন সেই ফেডারেশনের কাছেই তো আসতে হচ্ছে, এবং লাস্ট যা আপডেট আছে, ফেডারেশনই নাকি বলেছে তারা এই আইএসএলটা করবে, এবং সেটা শুরু হতে হতে হয়তো ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে যাবে। মানে ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে হয়তো চালু হতে পারে, 1-2 তারিখ থেকে। তো এখানে ইস্টবেঙ্গল ক্লাবকে এত সমালোচনা করা বা এত ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে এত কথা বলার কি জায়গা আছে আমি তো বুঝে উঠতে পারছি না। যখন এই ফেডারেশনের হাতেই গেল, তাহলে ইস্টবেঙ্গল, আমি তো বলবো ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়ালরা যে ডিসিশনটা নিয়েছে তাকে কুর্নিশ জানানোর মতো বলা যেতে পারে। কেন, ক্লাব জোট যে প্রপোজালটা দিয়েছে, এত নিম্নমানের, এত নিম্ন রুচির পরিচয় দিয়েছে তারা, এটা ভাষায় প্রকাশ করা যায় না। তারা এআইএফএফকে কোনো সংস্থা বলেই মান্যতা দিচ্ছে না। এদিকে এআইএফএফকে ছাড়া কোনো টুর্নামেন্টই হবে না ভারতবর্ষে। আমি তো সেটাই অবাক হয়ে যাচ্ছি। আরে বাবা, এআইএফএফ হচ্ছে একটা, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন হচ্ছে একটা সংস্থা, এবং যে কোনো সংস্থা চলে কিন্তু তার দ্বারা পরিচালিত কিছু ব্যক্তি দ্বারা। যে কোনো কর্পোরেট হাউস বলুন, আজকে টাটা, বিড়লা, আম্বানি, আদানি, তারা কিন্তু পরিচালিত হয় তাদের যে ম্যানেজমেন্ট আছে সেই দ্বারা। এবং যদি কোনো কোম্পানির ম্যানেজমেন্ট খারাপ হয়, কোনো লোক যদি বাজেভাবে পরিচালনা করে, তার জন্য কিন্তু সেই সংস্থাটা খারাপ হয়ে যায় না। সে যে লোকটা চালাচ্ছে সেই লোকটা খারাপ, সেই লোকটার দোষ হয়। আজকে কল্যাণ চৌবে যেভাবে এই এআইএফএফটাকে চালিয়ে ভারতীয় ফুটবলটাকে যে জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে, তার জন্য কিন্তু এআইএফএফ সংস্থার কোনো দোষ নেই। এটা আপনারা কল্যাণ চৌবের অপদার্থতা বা অকর্মণ্যতা, এটা আপনারা তুলে ধরতে পারেন যে এমন একটা প্রেসিডেন্ট এসছে যে নাকি ওই পদের যোগ্য না, তাই বলে এআইএফএফ সংস্থাটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে না। আর আপনারা সেই এআইএফএফকেই বুড়ো আঙুল দেখিয়ে এমন একটা প্রপোজাল দিলেন যেটা নাকি মানে হাস্যস্কর। গ্রহণ করবে কে? এটা হাস্যস্কর পর্যায়ে নিয়ে গেছেন। তো সেই ক্লাব জোটে সামিল হয়ে নিজেদের সম্মানহানি হতো আমি মনে করি। যেই প্রপোজাল আপনারা দিচ্ছেন, এটা সম্মানহানির সমান। যেইভাবে আমরা দেখি যে মোহনবাগান ক্লাব যেইভাবে আইএফএ ছোট করে, আমি যদি কলকাতার দিকটা ভেবে দেখি, যেভাবে আইএফএকে ছোট করে, ঠিক সেইভাবে ক্লাব জোটগুলো এআইএফএফকে সেইভাবে সেই চোখে দেখা শুরু করেছে। তো এটা তো বোঝাই যাচ্ছে যে এটা কে লিড করছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কেন, কলকাতায় আইএফএকে যেই চোখে দেখা হয়, অল ইন্ডিয়াতে গিয়ে দেখছি ক্লাব জোট এআইএফএফকে সেই চোখে দেখছে। মানে কোনো মান্যতাই দিচ্ছে না, কোনো ধর্তব্যের মধ্যেই আনছে না যে এআইএফএফ সংস্থাটা কি। তো এই ক্লাব জোটে থেকে কি হবে? এই যদি তাদের ভিশন হয়, এটা যদি তাদের ভিশন হয়, তাহলে আগামী দিনে ভারতীয় ফুটবল কোন দিকে যাবে সে তো বোঝাই যাচ্ছে। আমি এর আগেও বারবার বলেছি যে যে কোনো এগ্রিমেন্ট
উইন উইন সিচুয়েশন হতে হবে, তবেই সেই এগ্রিমেন্ট মান্যতা পাবে, নাহলে মান্যতা পাবে না। একটা পক্ষ উইন করে চলে যাবে আর আরেকটা পক্ষ আঙুল চুষবে, এটা তো সেই এগ্রিমেন্ট কোনো দিনই সাকসেস হবে না, সেই এগ্রিমেন্ট কোনো দিনই আরেক পা এগোবে না। ওই ওই যে যে এগ্রিমেন্টটা লেখা হয়েছে একটা প্রপোজাল, অত অবধি শেষ, ব্যাস এন্ড, তারপরে ওটা এগোবে না। এএফএ আর একটা মিনিটও সময় নষ্ট করবে না এই ক্লাব জোটের জন্য, আমি আপনাদের পরিষ্কার বলে দিলাম। কারণ তারা যে নিম্ন রুচির পরিচয় দিয়েছে, নিম্ন মানসিকতার পরিচয় দিয়েছে, তারপরে আমার মনে হয় না এআইএফএফ এর পক্ষ থেকে এদের কাছে আর কোনো মানে প্রপোজাল বা আর কোনো কিছু এদের কাছে যাবে যে আপনাদের কি বক্তব্য জানান। এটা সত্যি বলছি, মানে একটা অসম্মানজনক, মানে মিনিমাম সম্মানটুকু জানানো হয়নি এআইএফএফকে। একটা মিনিমাম সম্মান থাকা উচিত, যে কোনো লোকের কিন্তু একটা মিনিমাম সম্মান থাকে, সেলফ রেসপেক্ট বলে একটা জিনিস থাকে। তো এই ক্লাব জোট কিন্তু সেইটাও পরোয়া করেনি এবং একটা নিম্ন মানসিকতা, নিম্ন রুচির পরিচয় দিয়ে এই প্রপোজালটা পাঠিয়েছে, এবং এই প্রপোজাল পৃথিবীতে কোথাও গ্রহণযোগ্যতা পাবে না, কোথাও না, ভারতবর্ষে কেন, কোনো দেশেই এটা মান্যতা পাবে না। এবং আমি মনে করি যদি ফেডারেশন এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে তারা যদি সঠিকভাবে এবছরের মতো এই আইএসএলটাকে পরিচালনা করে দেখিয়ে দিতে পারে, তাহলে আমি মনে করবি এদের 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 মুখে ঝামা ঘষে দেওয়ার সমান হবে, এই ক্লাব জোটের মুখে ঝামা ঘষে দেওয়া সমান হবে। এদের আস্পর্ধা কি করে হয় যে এরকম একটা নিম্ন মানসিকতা, একটা নিম্ন রুচির এই পরিচয় দেওয়ার, আমি তো অবাক হয়ে যাচ্ছি এখনো ভেবে। মানে একটা কর্পোরেট হাউস চালাতে চালাতে মানুষকে যে কতটা নিচু মনে দেখে এরা নিজেদের ওয়ার্কারদের, আর এই প্রপোজাল তার প্রমাণ রাখলো। ছি, সত্যি বলছি, ঘেন্না লাগছে। মানে আমি ইস্টবেঙ্গল ক্লাবের ম্যানেজমেন্টকে আমি স্যালুট জানাবো যে এরকম একটা জোটের পক্ষে না গিয়ে তারা বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছে, একদম সঠিক সিদ্ধান্ত আমি মনে করি। এবং আমি ইদানিং দেখছি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বেশ কয়েকটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, এবং সেটা কিন্তু তাদের ফরেই যাচ্ছে। যেমন ইদানিং মেসিকে নিয়ে যে একটা ডিজাস্টার হয়েছে, সেখানেও কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু রিজেক্ট করেছে। তারা কিন্তু প্রথমে নাকি ইস্টবেঙ্গল ক্লাবকেই প্রপোজাল দেওয়া হয়েছিল, কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেটাকে রিজেক্ট করেছে যে তারা খেলতে রাজি না। কেন রাজি হয়নি, কিসের জন্য রাজি হয়নি, সেটা তো ম্যানেজমেন্ট ভালো করে বলতে পারবে, এবং সেটা লাখ টাকার প্রশ্ন। কিন্তু যে ডিসিশনটা নিয়েছে আজকে, কিন্তু আমরা ইস্টবেঙ্গল প্রেমী হিসাবে বা ফুটবল প্রেমী হিসাবে আমাদের কাছে মনে হচ্ছে সেটা কিন্তু একদম সঠিক সিদ্ধান্ত ছিল। কারণ ইস্টবেঙ্গল ক্লাবের গায়ে কিন্তু এক ফোঁটা কালির দাগ কেউ লাগাতে পারেনি মেসি কাণ্ডকে নিয়ে। অতএব আমি মনে করি এই ক্লাব জোটে না গিয়ে ইস্টবেঙ্গল ক্লাব যে সিদ্ধান্তটা নিয়েছে না যাওয়ার, একদম সঠিক সিদ্ধান্ত এবং 100% সমর্থনযোগ্য ফুটবল প্রেমী হিসাবে আমি বলবো। কেন এই 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 যে ক্লাব জোট, এরা কিন্তু নিজেদের ক্ষমতা চরিতার্থ করার জন্যেই এই প্রপোজালটা দিয়েছে, এবং তারা কিন্তু এআইএফএফ যে একটা সংস্থা আছে সেটাকে কিনে নেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা চেষ্টা করছিল, যাতে করে এটাকেও কিনে নিয়ে যাওয়া যায়, নিজেদের পকেটে পুড়িয়ে নেওয়া যায়, এবং তারা বসে বসে নিজেদের ইচ্ছে মতো এই লিগটাকে পরিচালনা করত। এখন ফেডারেশন যদি এটাকে পরিচালনা করে এবারে আইএসএল, তাতে কটা টিম পার্টিসিপেট করবে এটা কিন্তু প্রশ্নচিহ্ন থেকে গেল। কিন্তু আমি মনে করি যদি এখান থেকে আইএসএল ক্লাব এই আইএসএল টুর্নামেন্টে অংশগ্রহণ না করে, তাহলে আই লিগ ক্লাবগুলোকে এন্ট্রি দিয়ে এবারের মতো আইএসএল যেন সম্পন্ন করা হয়, এবং এই ক্লাব জোটগুলোকে মুখে ঝামা ঘষে দেওয়া হয় যে তোমরা যদি নাও থাকো তাও ভারতীয় ফুটবল জীবিত ছিল, আছে এবং থাকবে। তোমরা যে অর্থের যে অহংকারটা দেখাচ্ছ, সেই অর্থ দিয়ে কিন্তু সব কিছু পাওয়া যায় না। সেটা কিন্তু 15 বছর ধরে আমরা দেখলাম যে আইএসএলের পেছনে কোটি কোটি টাকা খরচা করেও কিন্তু ভারতীয় ফুটবল 1 ইঞ্চি এগিয়ে যায়নি, উল্টো আমরা পিছিয়ে গেছি।
আমরা 100 থেকে এখন 142-এ গেছি, হয়তো কিছুদিনের মধ্যে 150 ক্রস করে যাব। তো অতএব অনেক কিছু চিন্তা ভাবনার জায়গা আছে, এবং আমি মনে করি এবারের মতো যদি আইএসএলটা কোনোভাবে করানো যায়, করিয়ে, এখনও অনেক সময় আছে, ইলেকশন করিয়ে একটা ভালো পরিস্থিতির সৃষ্টি করে এবং ভালো লোককে এআইএফএফ এর প্রেসিডেন্ট করে নিয়ে এসে কিন্তু ভারতীয় ফুটবলকে আবার নতুনভাবে পুনরুজ্জীবিত করার জন্য সবাইকে উদ্যোগী হতে হবে এবং আশা করব ভারতীয় ফুটবল সে তার সঠিক পথে আবার এগিয়ে যাবে। এটা হয়তো ক্ষণিকের কিছু আম, আম, মানে কি বলবো, বিরতি বা কিছু ভুল বোঝাবুঝি বা যাই বলুন না কেন, যেখান থেকে আজকে ভারতীয় ফুটবলটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কিছু অপদার্থ লোকের, অকর্মণ্য লোকের মানে ভিশন বলুন বা দূরদৃষ্টি বলুন, যাই বলুন, আহ, ভারতবর্ষের ফুটবলের জন্য তারা দায়ী। তো এখন তাদের এগেনস্টে কিছু স্টেপ নেওয়া যাবে না, কিন্তু সেই স্টেপ নিতে গেলে ভারতীয় ফুটবলটাই বন্ধ হয়ে যাবে এই মরশুমের জন্য। কেন, উইদাউট এআইএফএফ কিন্তু ভারতীয় ফুটবল, আমি আবারও বলছি, 1 ইঞ্চিও এগোতে পারবে না, একটা বলে পা লাগাতে পারবে না। অতএব আশা করব ভারতীয় ফুটবল আবার তার পুরনো জায়গায় ফিরে যাবে। এটা হয়তো সাময়িক বিরতি, আগামী কিছুদিনের মধ্যে হয়তো আবার আমরা স্বমহিমায় আমাদের ভারতীয় ফুটবল টিমকে দেখতে পাবো এবং ভারতীয় ফুটবল আগামী দিনে আরও অনেকটা এগিয়ে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি। নমস্কার, শুভরাত্রি।